হাই, হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আই হোপ প্রত্যেকে ভালো আছো। সো স্টুডেন্ট, আজকের ক্লাস আমরা ক্লাস 10 এর মাধ্যমিকের যে এবিটিএ টেস্ট পেপার বেরিয়েছে সেই টেস্ট পেপার থেকেই আমরা পেজ নম্বর 79 হচ্ছে শুরু করব। ওকে, তো চলো স্টুডেন্ট, লেট না করে তাড়াতাড়ি শুরু করা যাক। তো স্টুডেন্ট, ফার্স্টে দেখো এখানে আমাদের প্রথম যে কোয়েশ্চেনটা দেওয়া আছে, বলেছে নিচে সঠিক জোটটি নির্বাচন করো। গুরু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা করে, হাইপোথ্যালামাস বুদ্ধি ও আবেগ নিয়ন্ত্রণ করে, লঘু মস্তিষ্ক দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, আর সুষুম্না শীর্ষক হৃদস্পন্দন ও খাদ্য গলাধকরণে নিয়ন্ত্রণ করে। তো আমাদের অপশন ডি এখানে সঠিক, কিন্তু তার সাথে সাথে আমাদের বাকিগুলোও জানতে হবে। যেমন গুরু মস্তিষ্ক কিন্তু দেহের ভারসাম্য নয়, দেহের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে লঘু মস্তিষ্ক, ঠিক আছে। আর গুরু মস্তিষ্কের কাজ হচ্ছে চিন্তা, বুদ্ধি, স্মৃতি, এই ধরনের যত ভাইটাল কাজ, সব থেকে ভাইটাল সেগুলো নিয়ন্ত্রণ করে গুরু মস্তিষ্ক। হাইপোথ্যালামাস আছে বুদ্ধি ও আবেগ, তো এটা হচ্ছে অবশ্যই আমাদের গুরু মস্তিষ্কের কাজ, হাইপোথ্যালামাস নয় এক্ষেত্রে। ওকে, তারপর হচ্ছে লঘু মস্তিষ্ক, এটা আমাদের দেহের তাপমাত্রা নয়, এটা আমাদের দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ওকে, তো এগুলো হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। তার মধ্যে এখানে যেহেতু সব ভুলভাল দেওয়া আছে, সেই কারণে আমাদের এখানে অপশন ডি একমাত্র সঠিক, সেই কারণে অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট চলে আসছে আমরা 1.2, বলেছে নিচের কোনটি এডিএইচ হরমোনের কাজ। তো এখানে দেখো উপধমনীকে সংকুচিত করে রক্তচাপ বাড়ায়, পরিণত বয়সে শুক্রাণু এবং ডিম্বাণু উৎপাদনে সাহায্য করে, যকৃত ও পেশি কোষে গ্লুকোজে গ্লাইকোজেনে রূপান্তরিত করে সঞ্চিত রাখে, মানে গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিবর্তন করে, ঠিক আছে। আর তারপরে বলেছে স্নায়ুতন্ত্রের বিকাশ ঘটায় ও স্বাভাবিক ক্রিয়া বজায় রাখে, ঠিক আছে। তো নিচে এডিএইচ এর কাজ বলেছে। তো বেসিক্যালি দেখো এডিএইচ হচ্ছে আমাদের উপধমনী, যেটা মানে হচ্ছে আমাদের রক্তের যে ধমনী, সেগুলোকে হচ্ছে সংকুচিত করে রক্তচাপ বাড়াতে সাহায্য করে। তো সেক্ষেত্রে আমাদের অপশন এ হচ্ছে সঠিক উত্তর, বাকিগুলো প্রত্যেকটাই হচ্ছে ভুল। ওকে, আচ্ছা, এডিএইচ তোমাদের জন্য একটা হচ্ছে কোয়েশ্চেন থাকছে, যেটা তোমরা কমেন্ট করে জানাবে যে এডিএইচ কোথা থেকে খরিত হয়। ওকে, তো এটা হচ্ছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে। তারপর চলে আসো, নিচের কোনটি অ্যাক্সনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয়। র্যানভিয়ারের পর্ব, এখানে একটা টাইপিং মিস্টেক আছে, তো এটা র্যানভিয়ারের পর্ব, মায়োলিন শীথ, নিজল দানা এবং সোয়ান কোষ। তো এখানে দেখো কোনটি অ্যাক্সনের গঠনগত বৈশিষ্ট্য নয় বলেছে, তো মানে কি অ্যাক্সনে কোনটা দেখা যায় না। তো র্যানভিয়ারের পর্ব দেখা যায়, মায়োলিন শীথ দেখা যায়, সোয়ান কোষও দেখা যায়, একমাত্র নিজল দানা দেখা যায় না। সেক্ষেত্রে আমাদের অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট চলে আসে আমরা অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্যটি শনাক্ত করো। অ্যামাইটোসিস মানে যেখানে মাইটোসিস হয় না। তো এখানে সাধারণত হচ্ছে কি কি দেওয়া আছে দেখি। যৌন জননকারী জীবের জনন মাতৃকোষে ঘটে, তো এটা কখনোই পসিবল নয়। এটিকে পরোক্ষ বিভাজন বলা হয়। ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয়, আর ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয় না। তো এক্ষেত্রে আমাদের অপশন ডি, মানে ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয় না, এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, তারপরে চলে আসা হচ্ছে ক আর খ স্তম্ভে হচ্ছে আমাদের দুটো মানে কিছু অপশন আছে, যেগুলো তোমাকে মেলাতে হবে, মেলানোর পরে বলতে হবে নিচে কোন অপশনটা সঠিক, ঠিক আছে। তো এই ধরনের কোয়েশ্চেন এই বছর আমি ফার্স্ট দেখছি যে ইনক্লুড করা হয়েছে, আগের বছর মেবি এরকম কোয়েশ্চেন ছিল না, ঠিক আছে। তো যাই হোক, এগুলো বেশ ভালো, একটুখানি তোমাকে ভাবতে হবে এবং মেলানোর পরে এখান থেকে অপশন তোমাকে চুজ করতে হবে, ঠিক আছে। তো এগুলো অবশ্যই হচ্ছে ঠিক করে দেখে মেলাবে এবং তারপর কোনটা সঠিক সেটা দেখে চুজ করবে। ওকে, আচ্ছা, তো সিএসএফ দেওয়া আছে। সিএসএফ কি করে? এটা অভিঘাত শোষক রূপে কাজ করে, মানে কি বাইরের কোনো আঘাত থাকলে সিএসএফ মানে যে তরল মতো যে পদার্থ, সেটা আমাদের সেই আঘাতের যে তীব্রতা সেটাকে শোষণ করে আঘাতের তীব্রতাটাকে কমিয়ে দেয়। তো এটা হচ্ছে অপশন এ টা হচ্ছে 3 এর সাথে ম্যাচ করবে, মানে আমরা এখানে বলতে পারি এটা হচ্ছে এ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এ টা হচ্ছে 3। তারপর মেনিনজাস, মেনিনজাস কি? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে, এটা আমরা বলতে পারি মেনিনজাস, কারণ এটা মেনিনজাস হচ্ছে আবরণ একটা, ঠিক আছে। এটা তো সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি হচ্ছে বি এরটা 1, ঠিক আছে। তাহলে এখানে আমরা বি লিখে দিতে পারি, ঠিক আছে, আমি ছোট হাতেই লিখে যাচ্ছি। আচ্ছা, তারপরে বলেছে সি নিউরোগ্লিয়া। নিউরোগ্লিয়া কি? মায়োলিনের আবরণ, আচ্ছা, মায়োলিন আবরণ গঠনে সাহায্য করে, কারণ আমাদের অ্যাক্সনের যে মায়োলিন আবরণ, সেখানে নিউরোগ্লিয়া তার পাশে থেকে হচ্ছে এটা সাহায্য করে। তাহলে সি এরটা হয়ে যাচ্ছে আমাদের 2, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের 2 এরটা আমরা সি লিখে দিচ্ছি পাশে। তাহলে সেই হিসেবে দেখো যে কোনো দুটো মেলালে 3 নম্বরটা এমনি মিলে যাবে। বি এরটা 1 এবং আচ্ছা, বি এরটা 1, আচ্ছা, প্রথমে এ থেকে মেলে এ হচ্ছে 3 আর হচ্ছে বি হচ্ছে 1। তো এ 3 বি 1, এ 3 বি 1, এ 3 এটাই আছে, ঠিক আছে। এ 3 বি 1, বাকি একটাও তুমি এ 3 বি 1 দেখবে না, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি অপশন বি হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। চুজ করার হচ্ছে যখন হচ্ছে দেখবে তোমরা চুজ করবে, তখন এই ফর্মুলাটা মানে মেনশন করবে, ঠিক আছে। এখানে দেখো একসাথে 3টে আছে, চাইলে এর থেকে বেশি থাকতে হবে, তুমি হচ্ছে যে কোনো দুটোকে দেখো সেই দুটো মিলছে কিনা, যদি সেই দুটো মিলে যায় তাহলে সেই অপশনটাই সঠিক হবে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে খেয়াল রাখবে। আচ্ছা, তারপর হচ্ছে চলে আসি সঠিক জোটটি নির্বাচন করো এবং লেখো। তো সঠিক জোট, তো এক্ষেত্রে দেখো প্রথমে এ আছে বহু বিভাজন হাইড্রা, তো হাইড্রার বহু বিভাজন দেখা যায় না, এটা কোর্কোদ্গম বা বাডিং দেখা যায়। তারপর আছে খন্ডীভবন স্পাইরোগাইরা, তারপর আছে পুনরুৎপাদন ফান, আর তারপর আছে কোর্কোদ্গম প্ল্যানেরিয়া। তো যাই হোক, এখানে আমাদের অপশন বি যেটা খন্ডীভবন স্পাইরোগাইরা, কারণ স্পাইরোগাইরার ক্ষেত্রে খন্ডীভবন দেখা যায়, ফানের ক্ষেত্রে এটা আমরা করতে পারবো না, কারণ ফানের ক্ষেত্রে সাধারণত জনুক্রম দেখা যায়, পুনরুৎপাদন হয় না। আর প্ল্যানেরিয়া যেটা আছে এদের ক্ষেত্রে কিন্তু কোর্কোদ্গম হয় না, এদের ক্ষেত্রে হচ্ছে আমাদের পুনরুৎপাদন হচ্ছে প্ল্যানেরিয়া দেখা যায়, ঠিক আছে। তো নেক্সট চলে আসি আমরা তারপরে গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংকর জননের F2 জনুতে, ঠিক আছে।
ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর, এই সিকোয়েন্সটা খেয়াল করবে, ঠিক আছে। তারপরটা কি বলছে, দুটোই ক্যাপিটাল বি দুটোই ক্যাপিটাল আর যদি জিনোটাইপের দুটির উৎপন্ন গ্যামেটের সংখ্যার অনুপাত, মানে এখানে যে গ্যামেট উৎপন্ন হচ্ছে এবং এখানে যে গ্যামেট উৎপন্ন হচ্ছে তাদের সংখ্যার অনুপাত। এবার তোমরা হচ্ছে প্রত্যেকে জানো বা আগের ক্লাসগুলো আমি তোমাদের বলেছিলাম যে যদি আমাদের ক্যাপিটাল বি এর সাথে স্মল বি থাকে, মানে দুটো যদি হেটেরোগ্যামেটিক কন্ডিশন থাকে, তাহলে সেখানে আমাদের একটা ফর্মুলা আসে 2 টু দি পাওয়ার হচ্ছে n, আর n এর জায়গায় কতগুলো হেটেরোগ্যামেটিক কন্ডিশন আছে সেটা বসাতে হয়। তো এখানে দেখো হেটেরোগ্যামেটিক কন্ডিশন দুটো, তাহলে এখানে 2 টু দি পাওয়ার n এর জায়গায় আমরা 2 বসাচ্ছি, তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে কত, এই সরি 2 টু দি পাওয়ার 2 মানে কত 4, তাহলে এটা প্রথমটার জন্য হয়ে যাচ্ছে 4টে গ্যামেট উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। আর দ্বিতীয়টায় দেখো যেহেতু একটাও হেটেরোগ্যামেটিক কন্ডিশন নেই, মানে কি 0, তাহলে সেই কারণে আমরা n এর জায়গায় 0 বসাতে পারি। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে এর মান কত আসছে 1, তাহলে অ্যাকচুয়ালি 4:1 হচ্ছে আমাদের গ্যামেটের সংখ্যার অনুপাত, তাহলে এখানে 4:1 বি আছে, তাহলে বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, এবার চলে আসো তারপর একটা 1.8 মানুষের ক্ষেত্রে সঠিক জোটটি নির্বাচন করো। দেখো মানুষের ক্ষেত্রে বলেছে যেহেতু গ্যামেট দিলে তখন আমরা কি করতাম, অটোজোম নির্ণয় করতাম। যাই হোক, এখানে আমরা একটু অপশনগুলো দেখি। ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস 22 অটোজোম প্লাস XX, তো ডিম্বাণু যেহেতু ওটা n হয়ে যায় তাহলে দুটো x থাকবে না অবশ্যই। অটোজোম যখন অর্ধেক হয়ে গেছে 20 মানে 44 থেকে 22টা হয়ে গেছে, এখানে x ও দুটো থেকে একটা হতো, ঠিক আছে। ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস 22টা অটোজোম সাথে y, তো y বেসিক্যালি ডিম্বাণুতে থাকা পসিবল নয়, কারণ ডিম্বাণু সবসময় হচ্ছে x প্রকৃতির হয়। ওকে, তারপরে হচ্ছে ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস 22 অটোজোম প্লাস হচ্ছে x, তো এটাই আমাদের হচ্ছে সঠিক উত্তর হবে। পরেরটাও দেখো ডিম্বাণুর যেহেতু বলেছে, কিন্তু সেখানে হচ্ছে আবার XY, মানে দুটো হচ্ছে আমাদের সেক্স ক্রোমোজোম হচ্ছে দেখাচ্ছে, সেক্ষেত্রে সেক্স ক্রোমোজোম কখনোই ডিম্বাণু বা শুক্রাণুর ক্ষেত্রে দুটো হওয়া পসিবল নয়, ঠিক আছে। তাহলে এখানে আমাদের অপশন সি হচ্ছে সঠিক উত্তর। ওকে, নেক্সট চলে আসছে আমাদের হচ্ছে 1.9, কি বলা হচ্ছে দেখো হিমোফিলিক পুত্র ও স্বাভাবিক কন্যা রয়েছে এমন পিতামাতার সম্ভাব্য জিনোটাইপ কি কি হতে পারে। আচ্ছা, হিমোফিলিক পুত্র মানে পুত্র হচ্ছে হিমোফিলিক হয়েছে, কন্যা কিন্তু স্বাভাবিক, ঠিক আছে, স্বাভাবিক বলতে এখানে কিন্তু বাহক। ওকে, যদি হয় এমন পিতামাতার সম্ভাব্য জিনোটাইপ কি হতে পারে তার নিচের গুলো থেকে নির্ধারণ করো। তো কন্যা হচ্ছে স্বাভাবিক একমাত্র হতে পারে যখন মাতা স্বাভাবিক হবে। তো স্টুডেন্ট দেখো এখানে আমাদের যে সাইন গুলো দেওয়া হয়েছে, এখানে তোমাদের টি যেটা দেখতে পাচ্ছ এটা অ্যাকচুয়ালি ওয়াই ক্রোমোজোমকে ইন্ডিকেট করছে, ঠিক আছে। এটা একটা হচ্ছে এই ধরনের সাইন থাকে যেটা অ্যাকচুয়ালি হচ্ছে ইন্টারনেটে পাওয়া যায় না, ঠিক আছে। বাট হ্যাঁ, এই সাইনটা হচ্ছে ওয়াই ক্রোমোজোম তোমরা ধরে নেবে, যেখানে হচ্ছে স্মল টি দেখছো সেটা হচ্ছে ওয়াই ক্রোমোজোম ধরবে। তো দেখো এখানে হচ্ছে ক্যাপিটাল এইচ এর সাথে স্মল এইচ, তার মানে বোঝাচ্ছে এখানে হচ্ছে মাতা হচ্ছে যেহেতু দুটোই এইচ প্রকৃতির, ঠিক আছে, মানে কি দুটোই হচ্ছে এক্স এর উপর হচ্ছে অবস্থিত ক্রোমোজোম, ঠিক আছে। এবার এইচ, ক্যাপিটাল এইচ মানে হচ্ছে এটা প্রকট, আর স্মল এইচ মানে হচ্ছে প্রচ্ছন্ন, এটা তোমরা জানো। এক্ষেত্রে যখন আমাদের হচ্ছে ক্যাপিটাল এইচ থাকছে, মানে দেখো দুটো যদি হচ্ছে একটা ক্যাপিটাল একটা স্মল থাকছে, তার মানে কি এটা হচ্ছে মাতা বাহক, ঠিক আছে। আর পিতা যখন হচ্ছে দেখো এখানে স্মল এইচ আছে, মানে কি পিতা হচ্ছে সম্পূর্ণ রূপে হচ্ছে হিমোফিলিক আক্রান্ত, ঠিক আছে। তো এক্ষেত্রে দেখো স্বাভাবিক কন্যা কখন হবে, কন্যা স্বাভাবিক তখনই হবে যদি হচ্ছে মাতা হচ্ছে বাহক এবং পিতা যদি স্বাভাবিক হয়, তখন হচ্ছে কন্যা স্বাভাবিক হতে হবে। কারণ কি, কন্যার ক্ষেত্রে যে দুটো হচ্ছে এক্স ক্রোমোজোম আছে, একটা কিন্তু আসে মাতার থেকে একটা আসে পিতার থেকে, যে কারণে পিতা যদি কোনো কারণে আমাদের হিমোফিলিক আক্রান্ত হয় তাহলে কিন্তু কন্যা সবসময়ের জন্য বাহক হবে। কিন্তু এখানে কন্যা স্বাভাবিক বলেছে, তার মানে পিতাকে অবশ্যই এখানে স্বাভাবিক হতে হবে। আর যেহেতু পুত্র আক্রান্ত, তাহলে কন্যা মানে আর যেহেতু পুত্র হচ্ছে হিমোফিলিক আক্রান্ত, তাহলে এখানে পিতা যদি হচ্ছে স্বাভাবিক হয় তাহলে হচ্ছে পুত্র, তাহলে মাতাও যদি স্বাভাবিক হয় সেক্ষেত্রে পুত্র আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে মাতা হচ্ছে বাহক এবং হচ্ছে পিতা স্বাভাবিক, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের অপশন মাতা বাহক মানে এটা, আর পিতা স্বাভাবিক মানে এটা বোঝাচ্ছে, মানে অপশন ডি, ঠিক আছে। সেক্ষেত্রে অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। ওকে, নেক্সট চলে আসে আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি, এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না। এটি ডারউইনের তত্ত্বের একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠা করে। প্রতিপাদ্যটি শনাক্ত করো, কোন প্রতিপাদ্যকে এটা শনাক্ত করে। ওকে, তো এখানে দেখো আন্তঃপ্রজাতি সংগ্রাম, পরিবেশের জন্য সংগ্রাম এবং নতুন প্রজাতির উৎপত্তি। তো এখানে দেখো যেহেতু পার্থেনিয়াম একটা বহিরাগত প্রজাতি, এটা যখন আসে তখন কি করে অন্য সকল প্রজাতির সাথে হচ্ছে একটা আন্তঃপ্রজাতির সংগ্রাম সৃষ্টি হয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা অপশন বি এটা দেবো যে আন্তঃপ্রজাতির সংগ্রাম। ওকে, এবার চলে আসে আমরা নেক্সট, সমসমস্ত অঙ্গের বৈশিষ্ট্য শনাক্ত করো। সমসমস্ত অঙ্গ দেখো গঠনগতভাবে ভিন্ন কিন্তু উৎপত্তি আর কার্যগতভাবে হচ্ছে অভিন্ন। প্রথম, আচ্ছা এখানে দেখো সমসমস্ত বলা হচ্ছে, এটা কিন্তু বারবার খেয়াল করবে, আমাদের দুটো টার্ম আমরা জেনেছিলাম, একটা সমসমস্ত আর একটা সমবৃত্তীয়। সমসমস্ত তার মানে কি এখানে হচ্ছে যে অঙ্গ তারা হচ্ছে উৎপত্তিগতভাবে একই কিন্তু কার্যগতভাবে আলাদা, ঠিক আছে। একটা উদাহরণ আমরা বলতে পারি যে মানুষের হাত আর টিভির ফ্লিপার। ওকে, তাহলে দেখো এখানে আমাদের সিম্পল আমরা যেটা বললাম যে উৎপত্তিগতভাবে একই কিন্তু কার্যগতভাবে আলাদা, তাহলে অপশন বি থেকে আরো একবার শুরু করি, উৎপত্তি আর কার্যগতভাবে ভিন্ন হলেও গঠনগতভাবে অভিন্ন, ঠিক আছে। তাহলে উৎপত্তি আর কার্যগতভাবে ভিন্ন,
তারপরে উৎপত্তি ভিন্ন বলে দিয়েছে, দেখো তারপরে এটাও হবে না। তারপরে হচ্ছে গঠন আর কার্যগতভাবে অভিন্ন, মানে গঠন আর কাজ দুটোই এক, এটাও সম্ভব নয়। তারপরে হচ্ছে উৎপত্তি এবং গঠনগতভাবে হচ্ছে অভিন্ন হলো কার্যগতভাবে ভিন্ন, মানে কাজের ভিত্তিতে এরা আলাদা, কিন্তু উৎপত্তি এবং গঠনের ভিত্তিতে এরা হচ্ছে অভিন্ন, মানে একই রকমের। তাহলে এক্ষেত্রে আমাদের অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নাও নেক্সট চলে আসে আমরা 1.12 এর ক্ষেত্রে, নিচের কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াগল নৃত্য করে তা স্থির করো। তো নিচে হচ্ছে কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াগল নৃত্য করে। তো স্বাভাবিক মৌমাছি হচ্ছে তার খাদ্যের উৎসের অভিমুখের হচ্ছে দূরত্ব জানানোর জন্য। তো সেক্ষেত্রে আমাদের অপশন সি হবে, এটা হচ্ছে সঠিক উত্তর। তারপরে চলে আসা হচ্ছে নিচেরটা, নিচের কোনটি আছে, এটা সরি এটা হচ্ছে কোল্টিন টি হয়ে গেছে, কোল্টিন ট হয়ে গেছে, তো এটা হচ্ছে আমাদের কোনটি হবে। তো নিচের কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কিত সঠিক তথ্য তা শনাক্ত করো। এক্ষেত্রে নিচের কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কিত সঠিক তথ্য। এক্ষেত্রে আমাদের বায়োস্ফিয়ার রিজার্ভের সংরক্ষিত সঠিক তথ্য একবার দেখে নেওয়া যাক। বলেছে বাস্তুতন্ত্র সংরক্ষণের জন্য স্থানীয় মানুষ এবং অন্যান্য জীব সম্প্রদায় সংরক্ষণ করা হয়। আচ্ছা, বাস্তুতন্ত্র সংরক্ষণের জন্য, ওকে। তারপরটা দেখো বলেছে জাতীয় উদ্যান ও অভয়ারণ্য বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্ভুক্ত নয়। জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্ভুক্ত নয়, ঠিক আছে। এটা হচ্ছে কোনটি সঠিক সেটা শনাক্ত করতে বলেছে। তারপর কি বলেছে, বাস্তুতন্ত্র সংরক্ষণে স্থানীয় মানুষের উপস্থিতি এবং অংশগ্রহণ অনুমোদিত নয়, মানে বাস্তুতন্ত্র সংরক্ষণ করার জন্য যেটা বলেছে বায়োস্ফিয়ার মানে বায়োস্ফিয়ারের সাথে যেটা হচ্ছে রিলেটেড নয়। আচ্ছা যাই হোক, এখানে স্থানীয় মানুষের উপস্থিতি এবং অংশগ্রহণ অনুমোদিত নয় বলেছে। তারপরে আছে এর আকার সাধারণত একটি অভয়ারণ্যের থেকে ছোট হয়, তো না স্বাভাবিক বায়োস্ফিয়ার রিজার্ভ অনেক বড় হয় আকারে। ওকে, তো এখানে দেখো, এখানে আমাদের হচ্ছে জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য এই দুটো কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্ভুক্ত নয়, কারণ এই দুটো বায়োস্ফিয়ার রিজার্ভের থেকে হচ্ছে আলাদা। প্রত্যেকটাই কিন্তু এখানে আমাদের হচ্ছে ইনসিটু সংরক্ষণের মধ্যে পড়ে, কিন্তু এখানে বায়োস্ফিয়ারের অন্তর্ভুক্ত এটা নয়। তাহলে সেক্ষেত্রে হচ্ছে সঠিক হচ্ছে অপশন বি, ঠিক আছে, জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্ভুক্ত নয়, এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, সেক্ষেত্রে আমাদের এইখানে অপশন এ যেটা আছে এটা তোমরা হচ্ছে কেটে দিও, এটা হচ্ছে একটা মিস্টেক করে চলে এসেছে মেবি, তো এটা হচ্ছে কেটে দিয়ে দিয়েছে, এটা বিটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, তারপরে চলে আসা হচ্ছে 1.14, নিচের কোন জোটটি সঠিক নয় তা স্থির করো। তো এখানে চোরা শিকার আছে, গরিলা বিপন্নতা বৃদ্ধি করছে, হটস্পট নির্ধারণ, আচ্ছা বি আছে, আচ্ছা বি। তারপরে দেওয়া হচ্ছে বহিরাগত প্রজাতি ল্যান্টান এবং তেলাপিয়া। ওকে, কোনটা সঠিক নয় সেটা বলেছে। আচ্ছা, তারপরে হচ্ছে হটস্পট নির্ধারণ হচ্ছে স্থানীয় প্রজাতি এবং বিপন্ন প্রজাতির সংখ্যা, এটা হচ্ছে হটস্পট নির্ধারণ শর্ত। আর হচ্ছে গ্রিন হাউস গ্যাস হচ্ছে ইউটিফিকেশন। তো মেবি এখানে হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা, এখানে সবকটাই কিন্তু ঠিক, কিন্তু এখানে হচ্ছে গ্রিন হাউস গ্যাস যেটা সেটাই হচ্ছে ইউটিফিকেশনের সাথে সম্পর্কিত নয়, কারণ ইউটিফিকেশন আর হচ্ছে গ্রিন হাউস এদের মধ্যে কোনো সম্পর্ক নেই। সেক্ষেত্রে অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, তারপর বলেছে দেখো, বায়ুতে পরাগরেণু, ছত্রাকের রেণু এবং ধূলিকণার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে নিচের কোন সমস্যা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। স্বাভাবিক এখানে যক্ষা, ম্যালেরিয়া, ডেঙ্গু এই তিনটে হচ্ছে হবে না, এখানে অ্যাজমা যেটা হচ্ছে আমাদের হাঁপানির রোগ সেটা বায়ু দূষণের কারণে ঘটে। তো এই ক্ষেত্রে আমাদের অ্যাজমা হবে সঠিক উত্তর। ওকে, নাও এবার আমরা চলে আসি বিভাগ খ। বিভাগ খ এর মধ্যে তোমাদেরকে 26টা প্রশ্ন থাকবে, তার মধ্যে 21টা অ্যান্সার করতে হবে, তবে এমন নয় যে পরপর 26টা থাকবে, এখানে প্রত্যেকটা সেকশন থাকবে, তার মধ্যে যে কটা বলা হবে সেই কটাই তোমাদের করতে হবে। তবে এখানে তোমরা চাইলে অতিরিক্ত করতে পারো, এটাই তোমাদের একটা অ্যাডভান্টেজ থাকে। যদি ইনকেস তোমরা যে কটা কোয়েশ্চেন ধরো, এখানে 6টা হচ্ছে শূন্যস্থান পূরণ আছে, তুমি যদি 5টা করো তার মধ্যে একটা ভুল গেলে তোমরা কিন্তু 4 আসবে, কিন্তু যে 6টাই তুমি করে যাও তার মধ্যে একটা যদি ভুল হয় তাহলেও কিন্তু 5টা ঠিক থাকলে যে 5টা ঠিক আছে সেই 5টার নাম্বারের জন্য, সেই 5টির জন্য কিন্তু তোমাকে 5 নম্বরই দেওয়া হবে ফুল মার্কস। ওকে, তো সেই জন্য অবশ্যই চেষ্টা করবে যে কটা কোয়েশ্চেন দেওয়া আছে তোমরা যদি এক্সট্রা কোয়েশ্চেন থাকে সেটাও অ্যাটেন্ড করার চেষ্টা করবে। ওকে, নাও এবার চলে আসি আমরা 2.1, আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী ও বনচারাল উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে ড্যাশ ধর্মটি প্রমাণ করেন। তো এক্ষেত্রে উদ্ভিদের সংবেদনশীলতা ধর্মটি প্রমাণ করে। তারপরে হচ্ছে ড্যাশ অণুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম। তো ডিএনএ অণুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম। ওকে, নেক্সট হচ্ছে বীজের কুঞ্চিত আকার একটি ড্যাশ বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষদের ড্যাশ নম্বর আঙুলের রূপান্তর, এটা 3য় বা 3 নম্বর আঙুলের রূপান্তর। বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাধি হলো হচ্ছে অ্যাজমা, ঠিক আছে, অ্যাজমা হতে পারে, আমরা চাইলে এখানে ফুসফুসের ক্যান্সার লিখতে পারি, ঠিক আছে, এগুলো তো নর্মালি হচ্ছে আমরা অ্যাজমা বা হাঁপানি এটাই হচ্ছে লিখবো। তারপর হচ্ছে নমুনা বীজকে -196°C, কোথাও কোথাও এটা কিন্তু 196 না থেকে হচ্ছে -190ও থাকতে পারে, বাট জিনিসটা একই। তরল নাইট্রোজেনের মধ্যে রেখে ইন এক্স সিটু সংরক্ষণকে ড্যাশ বলে, এটাকে ক্রায়ো সংরক্ষণ বা ক্রায়ো প্রিজার্ভেশন বলা হয়। ওকে, যাই হোক এগুলো বুঝতে পেরে গেছো। এরপর চলে আসি আমরা সত্য মিথ্যা। বলেছে বহুমূত্র রোগে আক্রান্ত ব্যক্তির অত্যাধিক পরিমাণ লঘুমূত্র নির্গত হয়। তো এক্ষেত্রে হচ্ছে হ্যাঁ, বহুমূত্র রোগে যে ব্যক্তি আক্রান্ত হয় তার ক্ষেত্রে অত্যাধিক পরিমাণ লঘুমূত্র নির্গত হয়, এটা হচ্ছে সত্য। প্রতিটি নিউক্লিওসাইডে নাইট্রোজেন যুক্ত ক্ষারক ও ফসফরিক অ্যাসিড থাকে, তো এটা মিথ্যা, কারণ
কারণ নিউক্লিওসাইডে কিন্তু আমাদের ফসফরিক অ্যাসিড যুক্ত থাকে না, ফসফরিক অ্যাসিড যুক্ত থাকলেই সেটা হয়ে যাবে নিউক্লিওটাইড। ওকে, তাছাড়া হচ্ছে যদি নাইট্রোজেন বেসের সাথে আমাদের কার্বন যুক্ত থাকে, মানে হচ্ছে 5 কার্বন সুগার, তো এক্ষেত্রে নাইট্রোজেনের সাথে যদি আমাদের 5 কার্বন সুগার যুক্ত থাকে তবেই কিন্তু এটা নিউক্লিওসাইড বলা হবে, আদারওয়াইজ সেটাকে নিউক্লিওসাইড বলা হবে না। ঠিক আছে, চলে আসে এবার তারপরে মানুষের ক্ষেত্রে মহিলারা সর্বদাই হোমোগ্যামেটিক, তো এটা হচ্ছে সত্য, মহিলারা সর্বদাই হোমোগ্যামেটিক। বাষ্পমোচনের হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তর হয়, এটাও সত্য। তো এখন নাইট্রাস অক্সাইড একটি গ্রিনহাউস গ্যাস বলেছে, তো এটা হচ্ছে গ্রিনহাউস গ্যাস নয়, কারণ আমাদের NO আর হচ্ছে NO2 এই দুটো হচ্ছে গ্রিনহাউস গ্যাস, কিন্তু নাইট্রাস অক্সাইড যেটাকে N2O বলা হয় এটা কিন্তু আমাদের গ্রিনহাউস গ্যাস নয়। ঠিক আছে, N2O, ওকে, এটা গ্রিনহাউস নয়। সেক্ষেত্রে শুধু NO, ঠিক আছে, N এর সাথে O, আর যদি NO2 থাকে নাইট্রোজেন ডাই অক্সাইড, এই দুটো কিন্তু গ্রিনহাউস গ্যাস। ওকে, সেক্ষেত্রে এটা সত্য করো না, এটা তোমরা হচ্ছে মিথ্যে করবে। ঠিক আছে, এটা হচ্ছে মিথ্যে করবে। হ্যাঁ, তো এটা হয়ে যাচ্ছে আমাদের মিথ্যা। ওকে, নেক্সট চলে আসি আমরা তারপরে আমাদের কি বলা আছে দেখো, বলেছে অ্যাসিটাইল কোলিন ও অ্যাড্রিনালিন হলো নিউরোট্রান্সমিটার, তো এটাও মিথ্যে, কারণ দেখো অ্যাসিটাইল কোলিন তো নিউরোট্রান্সমিটার, কিন্তু অ্যাড্রিনালিন হলো একটি নিউরো হরমোন, সেক্ষেত্রে এটা হয়ে যাবে আমাদের মিথ্যে। ওকে, তারপরে চলে আসো হচ্ছে নিচের কোয়েশ্চেনে। দেখো এখানে আমাদের সত্য মানে এর সাথে 20 স্তম্ভ মেলাতে হবে। প্রেস বায়োপিয়া, প্রেস বায়োপিয়া সাধারণত কি হয় এক্ষেত্রে প্রেস বায়োপিয়ার ক্ষেত্রে নিকটতম দৃষ্টি ত্রুটিপূর্ণ হয়। তো প্রেস বায়োপিয়ার জন্য হচ্ছে আমাদের অপশন সি হবে, তাহলে এক্ষেত্রে আমরা অপশন সি লিখতে পারি। তারপরে হচ্ছে আচ্ছা এটার সাথে আমরা এটা ম্যাচ করে দিই। তারপরে হচ্ছে বৃদ্ধি ও কোষীয় বিভেদন দশা, বৃদ্ধির কোষীয় বিভেদন দশা মানে কোষ বিভেদন মানে হচ্ছে কোষের হচ্ছে বিভিন্ন আলাদা আলাদা কাজ হচ্ছে হয় এই সময়। কখন এটা বেসিক্যালি কাজ হলে বিভেদন দশায় কি হয়, কলা অঙ্গ এবং তন্ত্র গঠিত হয়, তাহলে এটার সাথে ডি ম্যাচ করছে। তারপর হচ্ছে কালো অমসৃণ রোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ, কালো আর অমসৃণ বলেছে, তাহলে সেক্ষেত্রে কালোর জন্য আমাদের অবশ্যই এখানে হচ্ছে ক্যাপিটাল বি দরকার, আর অমসৃণ বলেছে তার জন্য ক্যাপিটাল আর দরকার, রাফের জন্য, তাহলে এর সাথে আমাদের হয়ে যাচ্ছে এ। ওকে, তারপর ঘোড়ার বিবর্তন, ঘোড়ার বিবর্তনের জন্য আমাদের চলে আসছে পায়ের আঙুলের সংখ্যা হ্রাস, এটা হচ্ছে ঘোড়ার বিবর্তনের একটি লক্ষণ। ঠিক আছে, আচ্ছা জলাভূমি, জলাভূমিতে কি হয়, ভূগর্ভস্থ জলের পুনর্নবীকরণ, জলাভূমির দ্বারা মানে আমাদের যে পুকুর নদ নদী এগুলো আছে এগুলোর দ্বারা কি হয়, ভূগর্ভস্থ বা মাটির নিচে যে জল থাকে সেই জলটা হচ্ছে রিচার্জেবল হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা তারপর চলে আসো ক্রোমোজোমকে বেমতন্তুর সঙ্গে যুক্ত করে, ক্রোমোজোমকে বেমতন্তুর সাথে কে যুক্ত করে, সেন্ট্রোমিয়ার যুক্ত করে, তো এক্ষেত্রে আমাদের সেন্ট্রোমিয়ার হবে। ওকে, তো এইগুলো হচ্ছে আমাদের নিচে অলরেডি অপশন করা আছে, তোমরা এখান থেকে হচ্ছে এগুলো দেখতে পারো। ওকে, উপরের সাথে একবার মিলিয়ে নিতে পারো। দেন এবার চলে আসি আমরা হচ্ছে নিচের দিকে। কি বলেছে দেখো, বিশদী শব্দটি বেছে লেখো, অলফ্যাক্টরি স্নায়ু, ভেগাস, অপটিক স্নায়ু এবং অডিটরি, তো এখানে দেখো ভেগাস হবে কেন, কারণ এটাই একমাত্র মিশ্র স্নায়ু, আর বাকিগুলো প্রত্যেকটাই হচ্ছে কিন্তু আমাদের গ্রাহক। ঠিক আছে, তারপরে চলে আসা হচ্ছে আচ্ছা এখানে হচ্ছে একটা মিস্টেক হয়ে গেছে, টাইপিং মিস্টেক, এটা র্যানভিয়ারের পর্ব কি হবে, তো বেসিক্যালি র্যানভিয়ারের পর্ব কি, নিউরিলেমা ও অ্যাক্সনের মধ্যবর্তী অঞ্চলে স্নেহ পদার্থের একটি স্তর থাকে, এই স্তরটিকে মায়োলিন আবরণ বলে। ঠিক আছে, এবং নির্দিষ্ট দূরত্ব অন্তর অন্তর অ্যাক্সনে এটি সংকুচিত অঞ্চল দেখতে পাওয়া যায়, যা র্যানভিয়ারের পর্ব নামে পরিচিত বা যাকে র্যানভিয়ারের পর্ব বলে। ওকে, তারপর চলে আসছে নিচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোট দেওয়া আছে, প্রথম শব্দটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও, যেরকম জোড়া কলম হচ্ছে আম, তাহলে জবার ক্ষেত্রে কি ধরনের কলম হয়, এক্ষেত্রে শাখা কলম হয়, কারণ কি জবার গাছের যে ডাল থাকে সেই ডালের হচ্ছে একটা অংশ কেটে কলম করা হয়, তাই এটাকে বলা হয় শাখা কলম। ওকে, তারপরে চলে আসা হচ্ছে মেন্ডেল তার দ্বিসংকর জনন পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিল, তো মেন্ডেল তার দ্বিসংকর জনন পরীক্ষা থেকে স্বাধীন বিন্যাসের সূত্রে উপনীত হয়েছিল। সেকেন্ড, তারপরে বলেছে দেখো কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি, হোমোজাইগাস যদি হয় সেক্ষেত্রে যেহেতু এটা প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, তো সেক্ষেত্রে হিমোফিলিয়ার জন্য যদি হচ্ছে এক্স ক্রোমোসোম ঘটিত দুটোই প্রচ্ছন্ন জিন অবস্থান করে সেক্ষেত্রে এটা হতে পারে। তো আমরা একটু দেখে নিই, কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণটি হলো দুটি প্রচ্ছন্ন জিন অবস্থান করলে। ঠিক আছে, যদি দুটি হচ্ছে প্রচ্ছন্ন জিন অবস্থান করে তবেই হচ্ছে এক্ষেত্রে হিমোফিলিয়া রোগের প্রকাশ পেতে পারে। ঠিক আছে, আচ্ছা তারপর চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেন, বলছে সমসমস্ত অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে, তো সমসমস্ত অলওয়েজ হচ্ছে অপসারী বিবর্তন, আর সমবৃত্তীয় সবসময় হচ্ছে অভিসারী বিবর্তনকে নির্দেশ করে। ওকে, এটা খেয়াল রাখবে। তারপর রয়েছে নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করো এবং লেখো। কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার, টাইফয়েড, জল দূষণ, কারখানা থেকে উৎপন্ন তরল বর্জ্য, তো এগুলো সবই হচ্ছে আমাদের জল দূষণের সাথে রিলেটেড, তো সেক্ষেত্রে প্রত্যেকটাই জল দূষণের অন্তর্গত। ওকে, তারপরে চলে আসি আমরা স্থানীয় মানুষ এবং বন দপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করে তার নাম লেখো, তো এটা স্থানীয় মানুষ এবং বন দপ্তর একত্রে যে ব্যবস্থা গ্রহণ করে তাকে বলা হয় JFM বা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। ওকে, তো এইগুলো হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে, তো এইগুলোই হচ্ছে আমাদের প্রপার অ্যান্সার।
ওকে, তো স্টুডেন্ট আই হোপ তোমরা বুঝতে পেরেছো, পুরো ক্লাসগুলো তোমরা হচ্ছে করেছো, এবং হচ্ছে যেগুলো আমাদের কম বেশি ভুল ছিল কয়েকটা আমরা বলেছিলাম যে কোনো কারণে হয়তো মিস্টেক করে সেগুলোর অ্যান্সার চলে এসেছিল মিথ্যে বা হচ্ছে ভুল, এরকম কিছু যেগুলো আমরা ঠিক করলাম, তো সেগুলো অবশ্যই তোমরা হচ্ছে বইয়ের পাশে ঠিক করে নেবে, বা খাতা বা টেস্ট পেপার যেটা সলভ করছো সেখানে তোমরা সেগুলো নোট ডাউন করে নেবে। ওকে, তো নাও স্টুডেন্ট আজকে ক্লাস আমরা এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে।